আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইপসিতা নওরিন অর্ণা। আবারও চলে আসলাম আপনাদের মার্কেটিং ক্লাস নিয়ে। আজকে আলোচনা করব মার্কেটিং এর 10 নাম্বার লেকচারটা, অর্থাৎ বিপণন প্রসারের হাতিয়ার সমূহ। এই লেকচারটা কিন্তু খুবই সিম্পল একটা লেকচার এবং খুবই ইন্টারেস্টিং, কারণ এই লেকচার থেকে আসলে মানে খুব বেশি কঠিন কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। এখান থেকে যে প্রশ্নগুলো আসে এগুলো নর্মালি খুব বেশি হচ্ছে কনসেপচুয়াল হয়। তো আমি চেষ্টা করবো আপনাদের সবার কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য। তো আজকে আর দেরি না করে শুরু করে ফেলছি আজকের লেকচারটি। তো আজকের লেকচারের নাম হচ্ছে বিপণন প্রসারের হাতিয়ার সমূহ। তো বিপণন প্রসার বা মার্কেটিং প্রমোশন এই জিনিসটা নিয়ে এখন আলোচনা করব। ল্যাটিন প্রোমোভাস শব্দ থেকে উদ্বুদ্ধ ইংরেজি প্রমোশন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পদোন্নতি। ঠিক আছে, তাহলে আমরা যেটা জানলাম যে প্রমোশন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পদোন্নতি। ঠিক আছে, এখন দেখছি যে কোম্পানি পণ্যের সুবিধাবলী সম্পর্কে লক্ষ্যস্থিত গ্রাহকদের অবহিতকরণ এবং পণ্য ক্রয়ে প্ররোচিত করার জন্য যে সকল যোগাযোগ কার্যক্রম গ্রহণ করে তাকে বিপণন প্রসার বলে। সম্ভাব্য ক্রেতারা পণ্য সম্পর্কে অবহিত হয় মার্কেটিং প্রমোশন বা বিপণন প্রচারের মাধ্যমে। ক্রেতার ক্রয় আচরণ ও মনোভাব পরিবর্তন করে মার্কেটিং প্রমোশন। ওকে, তো এখানে যেটা মূলত সেটা হচ্ছে যে মার্কেটিং প্রমোশন বা বিপণন প্রসারের মাধ্যমে একজন বিপণনকারী তার পণ্য সম্পর্কে ভোক্তাদেরকে অবহিত করতে পারেন, তাদেরকে পণ্য ক্রয়ে প্ররোচিত করতে পারে। ঠিক আছে, অর্থাৎ এই যে একটা মার্কেটিং প্রমোশনাল যে মিক্সটা রয়েছে, মার্কেটিং প্রমোশনাল মিক্সটা হচ্ছে বিপণন প্রসারের যে হাতিয়ারগুলো সেগুলো মিলেই চলছে মার্কেটিং প্রমোশন মিক্সের একটা ব্যাপার। তো এই জিনিসটার মূল কাজ হচ্ছে যোগাযোগ রক্ষা করা, ক্রেতাদেরকে একটা পণ্য সম্পর্কে জানানো, পাশাপাশি সেই পণ্যগুলো ক্রয় করার জন্য ক্রেতাদেরকে প্ররোচিত করা। তো এখন আমরা জানবো বিপণন কৌশলের হাতিয়ারগুলো। ঠিক আছে, তো প্রসারে ব্যবহৃত কৌশল বা মাধ্যম। তো এখানে কি কিছু কৌশলের কথা বলা আছে, যেমন বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ, প্রত্যক্ষ বিপণন, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, তো এখানে এই সবগুলো অর্থাৎ এখানে মোটামুটি 6টা রয়েছে, এই 6টাই হচ্ছে প্রমোশনাল মিক্সের উপাদান। যদি তোমাদের মনে না থাকে তাহলে খাতায় লিখে নাও, প্রমোশনাল মিক্স লিখে এই 6টা উপাদানের নাম লেখো: বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ, প্রত্যক্ষ বিপণন এবং ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, কারণ এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে আমাদের রিটেনের ক্ষেত্রে যে প্রমোশনাল মিক্সের উপাদানগুলো ব্যাখ্যা করো, তখন কিন্তু আমাদের আমরা আমরা একটু কনফিউজড হয়ে যাবো যে আমরা মার্কেটিং মিক্স পড়েছি, প্রোডাক্ট মিক্স তো পড়েছি, কিন্তু প্রমোশনাল মিক্স তো কখনো পড়িনি। তখন আমাদের কিন্তু বুঝতে প্রবলেম হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তোমরা খাতায় লিখে নাও, কারণ অনেক সময় মনে থাকতে চায় না। তো এখানে ফার্স্ট অফ অল বিজ্ঞাপন, বিজ্ঞাপন নিয়ে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন সংবাদপত্র, সাময়িকী, রেডিও, টিভি, আকাশ বিজ্ঞাপন, সিনেমা, বিশেষ সাময়িকী, মানে বিভিন্ন প্রকার যে সমস্ত বিজ্ঞাপনের মাধ্যমগুলো আছে এগুলো লেখা আছে। ব্যক্তিক বিক্রয় বা পার্সোনাল সেলিং বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে বিক্রয় কর্মীর নিজস্ব কৌশল বা প্রচেষ্টার মাধ্যমে পণ্য বিক্রয় করা। ঠিক আছে, তারপরে বিক্রয় প্রসার বা সেলস প্রমোশন বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে নমুনা প্রেরণ, উপহার বা প্রিমিয়াম প্রদান, বার্তা প্রদান, বাকিতে পণ্য সরবরাহ, প্রতিযোগিতা, দোকান সজ্জা, পণ্য সজ্জা, মোড়কীকরণ, মেলা ও প্রদর্শনী। ঠিক আছে, এগুলো সবগুলো বিক্রয় প্রসার বা সেলস প্রমোশনের আন্ডারে পড়ছে। তারপরে আসছে জনসংযোগ বা পাবলিসিটি, পৃষ্ঠপোষকতা বা স্পন্সরশিপ, স্পন্সরশিপ বলে আমরা ভালো বুঝি, রাইট? তারপরে হচ্ছে প্রেস রিলিজ, সামাজিক কর্মকাণ্ড, প্রচারণা, কর্পোরেট ইমেজ, কোম্পানির প্রকাশনা, এই সবকিছু গণসংযোগ বা পাবলিসিটির মধ্যে পড়ছে। প্রত্যক্ষ বিপণন বা ডিরেক্ট মার্কেটিং এর মধ্যে রয়েছে মুখোমুখি বিক্রয়, সরাসরি ডাক বিপণন, ক্যাটালগ মার্কেটিং, টেলিমার্কেটিং, অনলাইন মার্কেটিং ইত্যাদি। আচ্ছা, এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা ডিজিটাল মার্কেটিং বলতে আমরা বুঝি যে আমাদের অনলাইনে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যে মানে যে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন পেজের মাধ্যমে বিভিন্ন গ্রুপের মাধ্যমে যখন আমরা কোনো পণ্যের বিজ্ঞাপন দিচ্ছি এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ওকে। তো প্রথমে এখন আমরা আলোচনা করব বিজ্ঞাপন নিয়ে। বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট কাকে বলে? অর্থ প্রদত্ত উপায়ে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক পণ্য সেবার ধারণার নৈবেত্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। মার্কেটিং প্রমোশনের হাতিয়ার সমূহের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিজ্ঞাপন। ক্রেতাদের পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করে বিক্রয় বাড়িয়ে মুনাফার পরিমাণ বৃদ্ধি করা এবং পুরাতন পুরাতন ক্রেতাদের পণ্য সম্পর্কে মাঝে মাঝে স্মরণ করিয়ে দেয়া বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? বিজ্ঞাপন আসলে মানে সংজ্ঞাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, কারণ এই সংজ্ঞা থেকে প্রচুর প্রশ্ন আসে। যেমন অর্থ প্রদত্ত উপায়ে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক পণ্য বা সেবার নৈবেত্তিক উপস্থাপনাকে। তার মানে বিজ্ঞাপন যখন দেওয়া হয় সেটা অবশ্য অর্থ প্রদত্ত উপায়ে হতে হবে। যেমন
অর্থ প্রদত্ত উপায় হতে হবে, প্লাস চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক হতে হবে, এবং নৈবেত্তিক উপস্থাপনা হতে হবে। এখন আমি বলি যে এখানে নৈবেত্তিক উপস্থাপনা কেন বলা হয়েছে। নৈবেত্তিক উপস্থাপনা বলা হয়েছে এই কারণে, কারণ হচ্ছে যে যে সমস্ত উদ্যোক্তারা বিজ্ঞাপন দেয় তারা কিন্তু কখনো সেই বিজ্ঞাপনে পার্ট নেয় না, তারা কিন্তু পিছনেই থাকে, পর্দার আড়ালেই থাকে। বিজ্ঞাপনটা কিন্তু মানে বিজ্ঞাপনে অভিনয় করে মূলত কোনো স্টার বা কোনো পরিচিত ব্যক্তি, ঠিক আছে, বা কোনো নায়ক নায়িকা নর্মালি হচ্ছে বিজ্ঞাপনগুলো দিয়ে থাকে, বা আদার্স কোনো অভিনেতাকে দিয়ে আমরা হচ্ছে বিজ্ঞাপনটা করিয়ে থাকি, রাইট। এবং অর্থ প্রদত্ত উপায়, কারণ বিজ্ঞাপনে কিন্তু যখন তখনই এটা সম্পূর্ণ হবে যখন অর্থ প্রদান করা হবে। তো উদ্যোক্তাকে অবশ্যই বিজ্ঞাপন প্রদান করতে হলে অর্থ প্রদান করতে হবে, ঠিক আছে। তারপরে মার্কেটিং প্রমোশনের হাতিয়ার সমূহের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিজ্ঞাপন। বিজ্ঞাপনটা বহুল ব্যবহৃত হয়, কারণ হচ্ছে বিজ্ঞাপনটা এক তো হচ্ছে এটা বেশি মানুষের কাছে পৌঁছায়, ঠিক আছে। বিজ্ঞাপন ধরো টিভিতে দেয়া হচ্ছে বা সংবাদপত্রের মাধ্যমে দেয়া হচ্ছে, তো এই জিনিসটা কিন্তু মানে গণমাধ্যম, রাইট। গণমাধ্যম মানেই বুঝতে পারছি যে বেশি মানুষ এগুলোর সাথে হচ্ছে জড়িত থাকছে, বেশি মানুষ টিভি দেখছে, বেশিরভাগ মানুষ নিউজ পেপার পড়ছে। এই জন্য কিন্তু বিজ্ঞাপন দিলে একটা পণ্যের পাবলিসিটি অনেক বেশি পরিমাণে হয়, ঠিক আছে। ক্রেতাদের পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান, ওকে। তো বিজ্ঞাপন যে শুধুমাত্র একটা পণ্য সম্পর্কে ধারণা প্রদানের জন্য দেয় তা কিন্তু না, পাশাপাশি সেই পণ্যটা কোন প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে সেই প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দিচ্ছে। প্লাস বিজ্ঞাপন দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে পণ্য সম্পর্কে ভোক্তাকে জানানো বা অবহিত করার মাধ্যমে বিক্রয় বৃদ্ধির চেষ্টা করা। আর বিক্রয় বাড়লে কিন্তু অটোমেটিকলি মুনাফা বৃদ্ধি পাচ্ছে, এই জন্যই কিন্তু বিজ্ঞাপন দেওয়া হয়। পাশাপাশি পুরাতন ক্রেতাদের সাথে সম্পর্ক সৃষ্টি করাটা বা সম্পর্ক ধরে রাখাটারও দরকার আছে, তাই না। তো পুরাতন ক্রেতাদের বিজ্ঞাপনের মাধ্যমে মনে করিয়ে দেয়া হয় যে এই পণ্যটা আগে আপনি কিনতেন, এটা এখনো বাজারে আছে, আপনি চাইলে এটা কিনতে পারেন। তো এটাই হচ্ছে বিজ্ঞাপনের টোটাল ওভারঅল ব্যাপারটা। আচ্ছা, এখানে অ্যাডভার্টাইজমেন্ট শব্দটি কিভাবে আসছে এটা নিয়ে আলোচনা করছে। অ্যাডভার্টাইজিং শব্দটি ল্যাটিন অ্যাড এবং ভার্টো শব্দ থেকে গঠিত হয়েছে। অ্যাড শব্দের অর্থ সম্মুখ দিকে এবং ভার্টো শব্দের অর্থ আমি ঘুরি, ওকে। তো বিজ্ঞাপন প্রচারের জন্য নির্দিষ্ট উদ্যোক্তার উপস্থিতি বাধ্যতামূলক। আমি যেটা বলেছি যে বিজ্ঞাপন প্রদান করতে হলে অবশ্যই একটা নির্দিষ্ট উদ্যোক্তা থাকতে হবে, চিহ্নিত উদ্যোক্তা থাকতে হবে। বিজ্ঞাপনের জন্য অবশ্যই সেই উদ্যোক্তাকে অর্থ প্রদান করতে হবে। এবং বিজ্ঞাপন কিন্তু একটা একমুখী যোগাযোগ প্রক্রিয়া। আমরা যখন টিভিতে বিভিন্ন অ্যাড দেখি, আমরা কি চাইলেই ওই অ্যাডের সাথে কথা বলতে পারি? আমরা কিন্তু কথা বলতে পারি না, কারণ সেই অ্যাডের সাথে কথা বলার কোনো সুযোগ আমাদের নেই। তারা শুধু আমাদের ইনফরমেশন গুলো দিচ্ছে, আমরা এটাকে নিচ্ছি। আমরা পাল্টা তাদেরকে কোনো কথা বলতে পারছি না, পাল্টা তাদেরকে কোনো প্রশ্ন করতে পারছি না। এজন্যই বলা হয় বিজ্ঞাপন একটি একমুখী যোগাযোগ প্রক্রিয়া। বিজ্ঞাপনের প্রচারণায় ওই প্রতিষ্ঠানের ব্যক্তি সরাসরি যুক্ত থাকে না বলে একে নৈবেত্তিক উপস্থাপনা বলে। হ্যাঁ, আমি আগেও বলেছি যে বিজ্ঞাপনের যে প্রচারণা হয় বা বিজ্ঞাপনের যে অভিনয়টা হয়, সেখানে কিন্তু আসলে ওই প্রতিষ্ঠানের ব্যক্তিরা সরাসরি সরাসরি জড়িত থাকে না, জড়িত থাকে হচ্ছে অন্য ব্যক্তিরা, অন্য অভিনেতারা বা অন্য ব্যক্তিরা জড়িত থাকে। এই কারণে এটাকে নৈবেত্তিক উপস্থাপনা বলা হচ্ছে। বিজ্ঞাপন জনগণের উদ্দেশ্যে প্রচার করা হলে একে গণ উপস্থাপনা বলা হয়। গণ উপস্থাপনা এই জন্যই বলা হয় কারণ এটা ওভারঅল সবার জন্য প্রচার করা হচ্ছে, সব জনগণের জন্য প্রচার করা হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে গণ উপস্থাপনা। যে পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময়ে বিজ্ঞাপনের জন্য বরাদ্দ করা হয় তাকে বিজ্ঞাপন বাজেট বলে। আচ্ছা, তো বিজ্ঞাপনের জন্য কিন্তু আমি আগেই বলেছি যে টাকা প্রদান করতে হয়, অর্থ প্রদত্ত উপায়ে কিন্তু বিজ্ঞাপন প্রদান করা হয়। তো টাকা যেহেতু প্রদান করতে হয়, তার মানে এটা খুবই নর্মাল যে টাকা প্রদান করতে হলে আমাদের কিন্তু বিজ্ঞাপনের জন্য আলাদাভাবে একটা বাজেট করে রাখতে হবে, তাই না। তো বিপণনকারীও সেম কাজটাই করে, তারা বিজ্ঞাপনের জন্য আলাদা একটা বাজেট করে রাখে, এই নির্দিষ্ট অর্থ দিয়ে সে বিজ্ঞাপনটা প্রদান করবে, এটাকেই বলা হচ্ছে বিজ্ঞাপন বাজেট। বিজ্ঞাপন বাজেটের পরিমাণ নির্দিষ্ট করার ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করা হয় সেগুলো হচ্ছে পণ্যের জীবনচক্র, মার্কেট শেয়ার ইত্যাদি। আচ্ছা, এবার চলে আসছি বিজ্ঞাপনের মাধ্যম সমূহ নিয়ে। বিজ্ঞাপনের মাধ্যমের মধ্যে আমরা আলোচনা করতে পারি প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্ট, ব্রডকাস্ট অ্যাডভার্টাইজমেন্ট এবং অন্যান্য। তো প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্ট বলতে আসলে কি বুঝি? প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে সংবাদপত্র, প্রচারপত্র বা সাময়িকী। প্রচারপত্র মানে হ্যান্ড নোট, ঠিক আছে, মানে হ্যান্ড বিল। তোমার হচ্ছে ওই লিফলেট টাইপের আছে না, লিফলেট প্রদান করে। তোমরা যারা হচ্ছে তোমরা এসএসসি পরীক্ষা তো দাও নাই তোমরা, বাট যারা দিয়েছে তারা জানে যে এসএসসি পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে আমাদেরকে সবার হাতে হাতে অ্যাডমিশনের কোচিং এর লিফলেট দিত।
এটা হচ্ছে প্রচারপত্র, ঠিক আছে। লিফলেটটার বাংলা হচ্ছে প্রচারপত্র। তো সংবাদপত্র, প্রচারপত্র বা সাময়িকীর মাধ্যমে যখন বিজ্ঞাপন দেয়া হচ্ছে, এটা হচ্ছে প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্ট, কারণ এগুলো সবকিছু প্রিন্টারের মাধ্যমে করা হচ্ছে, রাইট। তো সংবাদপত্রে দেখবা বিভিন্ন পেজে পেজে বিভিন্ন কিছু বিজ্ঞাপন দেয়া থাকে। আবার ম্যাগাজিন, সাময়িকীর ইংলিশটা হচ্ছে ম্যাগাজিন, তো ম্যাগাজিনেও কিন্তু দেখবা যে সামনে পিছনে বা মধ্যে কিছু কিছু পেজে বিভিন্ন গল্পের মধ্যে হালকা করে ছোট করে একটা জায়গায় বিজ্ঞাপন দেয়া আছে, এগুলো হচ্ছে প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্ট। তারপর ব্রডকাস্ট অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে টেলিভিশন, রেডিও, সিনেমা, স্লাইড, ঠিক আছে, এগুলো হচ্ছে ব্রডকাস্টিং করা হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় ব্রডকাস্ট অ্যাডভার্টাইজমেন্ট। আর সিনেমা স্লাইড বলতে বোঝায় সিনেমা হলে যখন সিনেমা দেখা হয় তখন দেখবা যে কিছু সময় বিরতি দেয়, তো বিরতির আগে এবং পরে বা সিনেমা শুরু হওয়ার আগে কিছু বিজ্ঞাপন দেওয়া হয়, এটাকে বলা হচ্ছে সিনেমা স্লাইড। আর অন্যান্য বিজ্ঞাপনের মধ্যে রয়েছে নিয়ন আলো, আকাশ বিজ্ঞাপন, অনলাইন বিজ্ঞাপন, ঠিক আছে। তো নিয়ন আলো হচ্ছে তোমার রাস্তা দিয়ে রাত্রেবেলা যেতে, যখন তোমরা যাবা তখন তোমরা দেখবা যে রাস্তার মধ্যে বিভিন্ন দোকানপাটে তোমার সুন্দর সবুজ আলো দিয়ে দোকানের নামটা লেখা আছে, বা নীল কালার একটা আলো দিয়ে দোকানের নামটা লেখা আছে, তো এগুলো হচ্ছে তোমার মূলত নিয়ন আলো, ঠিক আছে। তো বিভিন্ন আলো দিয়ে যে নামগুলো লেখা থাকে সেটা হচ্ছে নিয়ন আলো। আকাশ বিজ্ঞাপন হচ্ছে তোমার প্লেনের গায়ে একটা পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট লেখা থাকে বা পণ্য সম্পর্কে লেখা থাকে, প্লেনের গায়ে লেখা থাকে, এটা হচ্ছে আকাশ বিজ্ঞাপন। আর অনলাইন বিজ্ঞাপন হচ্ছে বলেছি যে অনলাইনের মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো দেওয়া হচ্ছে ইন্টারনেটের সাহায্যে, সেটা হচ্ছে অনলাইন বিজ্ঞাপন। তো আমরা জানি যে সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপন হচ্ছে আকাশ বিজ্ঞাপন, কারণ প্লেনের গায়ে একটা পণ্যের ছবি এঁকে এটাকে বিজ্ঞাপন দেওয়া, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না, এটা খুবই কস্টলি, ঠিক আছে। তারপর আসছে হচ্ছে অনলাইন বিজ্ঞাপন। অনলাইন বিজ্ঞাপনটা হচ্ছে সর্বাধুনিক মানে বিজ্ঞাপনের উপায়, সর্বাধুনিক বিজ্ঞাপনের উপায় হচ্ছে অনলাইন বিজ্ঞাপন, ঠিক আছে। তো আমি কিছুক্ষণের জন্য পড়াটা অফ রাখছি, কারণ আজান হচ্ছে, একটু পরে আবারও জয়েন করছি। আচ্ছা, তো আজান শেষ হয়ে গিয়েছে, এখন আমরা আবার আমাদের লেখাপড়া শুরু করতে পারি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপনের মাধ্যম হচ্ছে আকাশ বিজ্ঞাপন। আকাশ বিজ্ঞাপনটা অনেক বেশি ব্যয়বহুল, কারণ দেখতেই পাচ্ছ যে একটা এরোপ্লেনের গায়ে একটা পণ্যের বিজ্ঞাপন দেয়া, এটা কিন্তু আসলে খুবই ব্যয়বহুল একটা ব্যাপার, ঠিক আছে। এই জন্য সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপন কোনটি, এমন এমসিকিউ আসলে তোমরা অবশ্যই দাগাবা আকাশ বিজ্ঞাপন। তারপরে সবচেয়ে আধুনিক বিজ্ঞাপনের মাধ্যম হচ্ছে অনলাইন বিজ্ঞাপন। এটা অনেকে আকাশ বিজ্ঞাপন ভুলে দাগায়, এরকম তোমরা ভুল করবা না। যদি কোনোদিন প্রশ্ন আসে যে সর্বাধুনিক বিজ্ঞাপন প্রদানের মাধ্যম কোনটি, তাহলে অবশ্যই দাগাবা অনলাইন বিজ্ঞাপন, ঠিক আছে। ওকে, বিজ্ঞাপনের চ্যাপ্টার ক্লোজ। এখন চলে আসছি বিক্রয় প্রসার বা সেলস প্রমোশনে। বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে, ঠিক আছে। তো কি জানলাম যে বিক্রয় বৃদ্ধির জন্য স্বল্পকালীন যে উদ্দীপনামূলক কার্যক্রম গ্রহণ করা হয় এটাই হচ্ছে বিক্রয় প্রসার। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে স্বল্পকালীন এবং উদ্দীপনামূলক, ঠিক আছে। তার মানে বিক্রয় প্রসার কিন্তু একদম দীর্ঘ সময়ের জন্য দেয়া হয় না, বিক্রয় প্রসার কার্যক্রমটা করা হচ্ছে খুবই স্বল্প সময়ের জন্য, ঠিক আছে, খুবই অল্প টাইমের জন্য বিক্রয় প্রসার কার্যক্রমটা করা হচ্ছে। এই বিক্রয় প্রসার কার্যক্রমের যেটা উদাহরণ দিই, তাহলে আমি এখানে বলবো যে অনেক সময় বলে না যে হচ্ছে দুধের সাথে গ্লাস ফ্রি, সুপের সাথে বাটি ফ্রি, এগুলো হচ্ছে বিক্রয় প্রসার কার্যক্রম। এগুলো কিন্তু আলটিমেটলি অনেক দিন ধরে যে দেয় ফ্রি গুলো, আসলে কিন্তু অনেক দিন ধরে দেয় না, এটা খুবই লিমিটেড টাইমের জন্য দেয়। এই জন্যই বলছি স্বল্পকালীন উদ্দীপনামূলক। আর উদ্দীপনামূলক বলার কারণ যে যখন তুমি জানতে পারছো যে ড্যানো দুধের সাথে একটা গ্লাস ফ্রি দিচ্ছে, তখন কিন্তু আমরা ভোক্তারা আমরা চাবো যে তাড়াতাড়ি করে আমরা দুধটা কিনি, সাথে একটা গ্লাস ফ্রি পাবো। বা যখন আমরা স্যুপ কিনবো, যদি দেখি যে 4টা স্যুপ কিনলে একটা বাটি ফ্রি, তখন কিন্তু আমরা 4টা স্যুপ কিনে একটা বাটি পাওয়ার চেষ্টা করবো, তাই না। এই জন্য এটাকে উদ্দীপনামূলক কার্যক্রম বলা হয়। যে এরকম ধরনের বিক্রয় প্রসার কার্যক্রম যখন দেয়া হয় তখন কিন্তু ভোক্তার একটা পণ্য কেনার জন্য অনেক বেশি আকর্ষিত হয়। আচ্ছা, তারপরে এখানে কিছু বৈশিষ্ট্য দেয়া আছে বিক্রয় প্রসারের, যেমন বিক্রয় বাড়ানোর অনিয়মিত প্রক্রিয়া হচ্ছে বিক্রয় প্রসার। খুবই গুরুত্বপূর্ণ লাইন, অনিয়মিত। তারপর বিক্রয় প্রসার একটি স্বল্পকালীন উদ্দীপনামূলক প্রক্রিয়া। হ্যাঁ, বিক্রয় প্রসার কিন্তু খুবই অনিয়মিত এবং স্বল্পকালীন একটা প্রক্রিয়া, এটা রেগুলার বেসিসে হয় না এবং এটা খুব দীর্ঘ সময়ের জন্য হয় না। বিক্রয় প্রসার কার্যক্রমকে জিরো সাম গেইন বলা হয়। নির্দিষ্ট সময়ের জন্য টুথপেস্টের সাথে টুথব্রাশ ফ্রি, গুঁড়া দুধের সাথে গ্লাস ফ্রি, জিতে নিন পুরস্কার, মূল্য হ্রাস, মেলায় স্টল স্থাপন ইত্যাদি বিক্রয় প্রসারের হাতিয়ার। তাহলে আমরা জানতে পারলাম যে সবগুলো হচ্ছে বিক্রয় প্রসারের বিভিন্ন উদাহরণ, ঠিক আছে। মূল্য হ্রাস বা মেলায় স্টল স্থাপন, এগুলো সবকিছু কিন্তু বিক্রয় প্রসারের হাতিয়ার।
তো বিক্রয় প্রসারের আরেকটা উপায় হচ্ছে দোকান সাজসজ্জা। একটা দোকানকে যখন তুমি খুব সুন্দর করে সাজাবা তখন কিন্তু ক্রেতারা ভাববে যে বা এত সুন্দর একটা দোকান, এখানকার পণ্য কিনতে চাই বা এখানে গিয়ে আমি দেখতে চাই দোকানটার ভিতরে কেমন কি সমাচার, তখন কিন্তু ক্রেতারা তোমার দোকানের প্রতি আকৃষ্ট হবে। তো ঠিক সেইভাবে একজন বিপণনকারীও ভোক্তাদেরকে আকৃষ্ট করার জন্য, তাদের দোকানের দিকে টানার জন্য বিক্রয় প্রসার কার্যক্রম নিয়ে থাকে এবং দোকান সাজসজ্জা করে। মধ্যস্থ ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় উদ্বুদ্ধ করার জন্য গৃহীত বিক্রয় প্রসারকে বলা হয় ব্যবসায়িক বিক্রয় প্রসার। আচ্ছা, তো মধ্যস্থ ব্যবসায়ীকে উৎপাদকরা তাদের পণ্য ক্রয়ে প্ররোচিত করার জন্য বা উদ্বুদ্ধ করার জন্য যে বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করে তাকে বলা হচ্ছে ব্যবসায়িক বিক্রয় প্রসার। তো ব্যবসায়িক বিক্রয় প্রসারের মূল লক্ষ্য থাকে যে উৎপাদকরা মধ্যস্থ ব্যবসায়ীদেরকে কাছে নিয়ে আসবে বা তাদেরকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করবে। আচ্ছা, এরপরে বিক্রয় প্রসার টপিকটা শেষ, চলে আসছি ব্যক্তিক বিক্রয় বা পার্সোনাল সেলিং এ। এখানে বিক্রয় কর্মী সরাসরি ক্রেতাদের সামনে উপস্থিত হয়ে পণ্য বা সেবা ক্রয়ে প্ররোচিত বা উৎসাহিত করে তাকে ব্যক্তিক বিক্রয় বলে। আচ্ছা, তো ব্যক্তিক বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় কর্মী সরাসরি ক্রেতাদের সাথে যোগাযোগ করে এবং তাদের সামনে উপস্থিত হয়ে একটা পণ্য সম্পর্কে ক্রেতাদেরকে জানায় এবং সেই পণ্যটা ক্রয় করার জন্য তাদেরকে উৎসাহিত করে। এটাই হচ্ছে ব্যক্তিক বিক্রয় বা পার্সোনাল সেলিং। তো বিপণন প্রসারের অন্যতম হাতিয়ার হচ্ছে ব্যক্তিক বিক্রয়। সরাসরি ক্রেতা সাধারণকে প্রশ্ন করার আহ্বান জানায় ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে। আচ্ছা, পণ্য ও সেবার মৌখিক উপস্থাপনা হচ্ছে ব্যক্তিক বিক্রয়। ব্যক্তিক বিক্রয় একটি দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া। আমরা জেনেছি বিজ্ঞাপন একটি একমুখী যোগাযোগ প্রক্রিয়া, কারণ বিজ্ঞাপনের সময় কিন্তু যারা বিজ্ঞাপন দিচ্ছে তারা আমাদের সাথে কথা বলছে, কিন্তু আমরা পাল্টা কোনো প্রশ্ন করতে পারছি না। কিন্তু এই প্রশ্নটা আমরা করতে পারবো কোথায়? ব্যক্তিক বিক্রয়ের ক্ষেত্রে। দেখো এখানে বলছে যে ব্যক্তিক বিক্রয় হচ্ছে একটা পণ্য বা সেবার মৌখিক উপস্থাপনা, মুখে মুখে কথা হচ্ছে। একজন বিক্রয় কর্মী বা যে দোকানে থাকে, যে দোকানদার, সে কিন্তু আমাদের সাথে মুখোমুখি আমাদের সাথে কথা বলছে বা একটা পণ্য সম্পর্কে আমাদেরকে জানাচ্ছে, তাই না? তো এই যে পণ্য সম্পর্কে জানাচ্ছে আমাদেরকে, তো এটা কিন্তু আলটিমেটলি একটা দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া। তারা আমাকে জানাচ্ছে প্লাস আমার আদার্স কিছু জানার থাকলে আমি তাদেরকে জিজ্ঞাসা করতে পারছি। এজন্যই বলা হচ্ছে ব্যক্তিক বিক্রয় একটি দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া। তারা যেমন আমার সাথে কথা বলতে পারছে, আমি একজন ভোক্তা হিসেবে তাদের সাথে আমি যোগাযোগ করতে পারছি, যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারছি, পণ্যের দাম জিজ্ঞাসা করতে পারছি বা এই পণ্যের কার্যকারিতা কতটুকু বা ব্যবহার বিধি কেমন, এই সব কিছুই কিন্তু আমি জানতে পারছি ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে। আমি বিক্রয় কর্মীকে বা যে দোকানদার আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করতে পারছি। ক্রেতা সাধারণের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম হচ্ছে ব্যক্তিক বিক্রয়। এতক্ষণ যেটা বলেছি সেটারই হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ, যে ক্রেতা সাধারণের সাথে সরাসরি যোগাযোগ করার একটা ওয়ে হচ্ছে ব্যক্তিক বিক্রয় বা পার্সোনাল সেলিং। আচ্ছা, বিক্রয়িকতা বা সেলসম্যানশিপ। বিক্রয় কর্মী যে সকল কলা কৌশল ব্যবহার করে বর্তমান ও সম্ভাব্য ক্রেতাকে পণ্য বা সেবা ক্রয়ে প্ররোচিত করে, ওইসব কলা কৌশলকে বলে বিক্রয়িকতা। একজন বিক্রয় কর্মী অর্থাৎ যে ব্যক্তিক বিক্রয়ের যে ব্যক্তি, আসলে যে বিক্রয় কর্মী আমাদের সাথে যোগাযোগ করছে বা আমাদের ভোক্তাদেরকে জানাচ্ছে, কথা বলছে, সেই বিক্রয় কর্মীর কিছু কলা কৌশল থাকে বা কিছু গুণাবলী থাকে, যে গুণাবলীর ব্যবহার করে সে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতাকে একটা পণ্য ক্রয় করার জন্য প্ররোচিত করে। তো সেই কলা কৌশল গুলোকেই বলা হচ্ছে বিক্রয়িকতা বা সেলসম্যানশিপ। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিক্রয় কর্মীর গুণাগুণ ও কৌশল। বিক্রয়িকতার মাধ্যমে পণ্য সামগ্রী ভোক্তা ও ক্রেতার সামনে আকর্ষণীয় ভাবে তুলে ধরা হয়। আচ্ছা, তো এখানে একটা বিক্রয়িকতা নিয়ে একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করি। ধরো একটা দোকানে তুমি গিয়েছো, ওখানকার দোকানদার খুবই গোমরা টাইপের, ঠিক আছে, একটু স্যাড ফেস, একটু গোমরা টাইপের। সে তোমার সাথে বেশি কথা বলছে না বা বেশি ইন্টারেক্ট করছে না, তুমি যা জিজ্ঞাসা করছো তাই উত্তর দিচ্ছে, বা এক্সট্রা কিছু তথ্য দেয়া বা একটু আচ্ছা একটু রসকস নিয়ে কথা বলা, একটু ভালো ভালো বিহেভ করা, এই জিনিসগুলো তাদের মধ্যে নাই। তখন কি তোমার তার কাছ থেকে পণ্য কিনতে ইচ্ছা করবে? ইচ্ছা করবে না। কিন্তু ঠিক তার পাশের দোকানে যে বিক্রয় কর্মী বসে আছে, সে তোমাকে বলছে বাপু বা ভাইয়া আপনার কি লাগবে, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, বা সে খুব হাসি মুখে তোমার সাথে কথা বলছে, ঠিক আছে, সে খুবই প্লিজ এবং খুব হাসি মুখে শান্ত ভাবে তোমার সাথে কথা বলছে। তো অবশ্যই কিন্তু তুমি সেকেন্ড বিক্রয় কর্মীর কাছ থেকে পণ্যটা কিনতে বেশি পছন্দ করবা, কারণ সে তোমার সাথে হাসি মুখে কথা বলছে, সে তোমাকে পণ্য সম্পর্কে সঠিক তথ্য দিচ্ছে, রাইট? তো এই জন্যই বলা হয় যে বিক্রয়িকতা কিন্তু একটা বিক্রয় কর্মীর গুণাবলী। এই গুণাবলীর কারণেই কিন্তু ওই দোকানের পণ্যগুলো বেশি সেল হয়। তুমি দেখবা
বা এলাকার দোকানগুলোর মধ্যে যে দোকানের মামা বা যে দোকানের হচ্ছে বিক্রয় কর্মী বা দোকানদার আঙ্কেল, যে দোকানদার আঙ্কেল বেশি সুইট, বেশি ভালোভাবে কথা বলে বা সবাইকে সম্মান করে কথা বলে, সবার সাথে ভদ্রতার সাথে কথা বলে, সেই দোকানে কিন্তু মানুষ বেশি যায়। আর যেসব দোকানে দেখবা যে বিক্রয় কর্মী যে আছেন বা দোকানদার যে আছেন, সে এত বেশি ভালো ইন্টারাক্ট করতে পারে না, যোগাযোগ করতে পারে না, ঠিক আছে, যার কমিউনিকেশন স্কিলটা কম, তার কাছে মানুষজন কম যাচ্ছে। কমিউনিকেশন স্কিল যত যার বেশি হবে, তার কিন্তু দোকানে লোকজন বেশি যাবে, এটাই নর্মাল। ওকে, তো বিক্রয়কতার পার্টটা তাহলে এখানে শেষ করছি। এখন আলোচনা করব হচ্ছে প্রত্যক্ষ বিপণন বা ডিরেক্ট মার্কেটিং নিয়ে। যে প্রক্রিয়ায় লক্ষ্যিত ক্রেতাদের প্রত্যেকের সাথে সরাসরি যোগাযোগ করে পণ্য ও সেবা সামগ্রী বিক্রয়ের প্রচেষ্টা চালানো হয়, তাকে প্রত্যক্ষ বিপণন বলে। এটি পারস্পরিক ক্রিয়াশীল ও সরাসরি যোগাযোগ মাধ্যম, যে কোনো স্থান হতে প্রত্যক্ষ বিপণন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। আচ্ছা, প্রত্যক্ষ বিপণন হচ্ছে তোমার সরাসরি মানে যোগাযোগ করা ভোক্তার সাথে, একজন বিপণনকারী সরাসরি ভোক্তার সাথে যখন যোগাযোগ করবে, এটাকে বলবো আমরা প্রত্যক্ষ বিপণন। তো প্রত্যক্ষ বিপণনের হচ্ছে কিছু পন্থা রয়েছে বা কিছু কৌশল রয়েছে। কৌশলগুলো কি কি দেখো: মুখোমুখি বিক্রয়, টেলি মার্কেটিং, সরাসরি ডাক মার্কেটিং, ক্যাটালগ মার্কেটিং, প্রত্যক্ষ সারা টেলিভিশন মার্কেটিং, কিওস্ক মার্কেটিং, অনলাইন মার্কেটিং। তো মুখোমুখি বিক্রয় বলতে তো বুঝতেই পারছো, ব্যক্তিক বিক্রয়। টেলি মার্কেটিং বলতে কি বোঝায়? টেলিফোনের মাধ্যমে যে মার্কেটিং গুলো করা হচ্ছে। আমার ফোনে মাঝে মাঝে কিন্তু ইয়েলো থেকে হচ্ছে মেসেজ আসে, ইয়েলোর যে পোশাকগুলো আমি কিনি, ওরা মাঝে মাঝে নতুন পোশাক আসলে আমাকে মেসেজ দিয়ে জানায়। তারপরে তোমরা যারা পিজা হাটে যাও, আমি তো ধরো আগে যেতাম, এখন আর যাই না, তোমরা যারা পিজা হাটে যাও, তো পিজা হাট থেকে কিন্তু প্রত্যেক সময় যখন নতুন কোনো পিজা আসে বা নতুন কোনো অফার আসে, তাহলে কিন্তু তোমাকে ফোনে মেসেজ করে জানিয়ে দিচ্ছে, তাই না? তো এটা হচ্ছে টেলি মার্কেটিং। আবার তোমার গ্রামীণ ফোন জিপি থেকে 222, 333 এরকম বিভিন্ন নাম্বার থেকে ফোন আসে না মাঝে মাঝে, এটাও কিন্তু টেলি মার্কেটিং। যারা ফোনে আমার সাথে যোগাযোগ করে তাদের একটা অফার সম্পর্কে বা একটা পণ্য সম্পর্কে বা নতুন কোনো কিছু, কলার টিউন হতে পারে কোনো মেসেজিং এর কোনো ব্যাপার, এইসব ব্যাপারে তারা আমাদেরকে জানাচ্ছে, এটা হচ্ছে টেলি মার্কেটিং, ঠিক আছে। সরাসরি ডাক মার্কেটিং। ডাক মার্কেটিংটা হচ্ছে, তুমি তো জানোই যে ডাক বিভাগের মাধ্যমে মার্কেটিংটা যেটা করা হচ্ছে সেটা। ক্যাটালগ মার্কেটিং বলছে ক্যাটালগ দেখিয়ে যে পণ্যগুলো কেনা বেচা করা হয়, এটা। তো ক্যাটালগ মার্কেটিং একটা উদাহরণ আমি আমার নিজের লাইফ থেকে দিই। সেটা হচ্ছে যে আমি বেশ কিছুদিন আগে নিউ মার্কেটে গিয়েছিলাম একটা বাচ্চার জন্য একটা দোলনা কিনতে। তো দোলনা কিনতে যখন আমি যাই, আমি দেখি অনেকগুলো দোলনা সাজানো আছে। তো আহ একটা দোকানে গেলাম, সেখানে মোটামুটি 3-4টা দোলনা বাইরে সাজানো আছে দেখলাম, কিন্তু আমার তেমন পছন্দ হলো না, প্লাস দামও একটু বেশি মনে হলো। তো আমরা ভাবলাম যে সিম্পলের মধ্যে মোটামুটি মডারেট দামের একটা দোলনা নিব, বাচ্চাদের দোলনা, ছোট ছোট বাচ্চারা ঘুমায় ওরকম দোলনা। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে কোথায় পাবো, কিভাবে দেখবো? তখন আমাকে দোকানদার বললো যে হচ্ছে আসলে সবগুলা তো আমাদের বাইরে শো করা সম্ভব না বা খুলে খুলে দেখানো সম্ভব না, কারণ এগুলো সেট আপ করতে অনেক সময় লাগে, খুলতেও সময় লাগে, লাগাতেও সময় লাগে। তো সবচেয়ে বেটার সেটা হচ্ছে আপনি ক্যাটালগ দেখেন। আমার কাছে একটা বই দিল ক্যাটালগ, ওই ক্যাটালগটা আমি পৃষ্ঠা উল্টায় উল্টা দেখতেছি যে ওখানে বিভিন্ন দোলনার ছবি দেওয়া আছে, বাচ্চাদের দোলনার। তো ওর মধ্যে থেকে একটা পিঙ্ক কালারের দোলনা আমার পছন্দ হলো। তো আমি বললাম যে ঠিক আছে, এই দোলনাটা আমার কাছে ভালো লাগছে, তো এটা আমি নিব। তখন তারা হচ্ছে আমাকে ওই দোলনাটা আমাকে প্যাকিং করাই ছিল, সেটাকে জাস্ট আমাকে একটু কালারটা দেখাই দিল, দেন আমি বাসায় নিয়ে এসে এটাকে সেট আপ করলাম, ঠিক আছে। এটাই হচ্ছে ক্যাটালগের মাধ্যমে মার্কেটিং। যে সবসময় যে পণ্য তোমাকে ডাইরেক্ট দেখাবে তা কিন্তু হয় না, মাঝে মাঝে এমন হয় যে ক্যাটালগ দেখে পণ্য কিনতে হয়। এখন তুমি চিন্তা করো যে বাচ্চাদের দোলনা, এটা কি বের করে খুলে দেখা কি সম্ভব? এতগুলো দোলনা আমি সবগুলো কি খুলে খুলে দেখতে পারবো না। তার চেয়ে ভালো দোলনাগুলো ছবি তোলা আছে, একদম রিয়েল ছবি, সেই ছবিগুলো আমি ক্যাটালগের মাধ্যমে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ক্যাটালগ মার্কেটিং। তারপরে বলছে প্রত্যক্ষ সারা টেলিভিশন মার্কেটিং। তো প্রত্যক্ষ সারা টেলিভিশন মার্কেটিং বলতে হচ্ছে যে মাঝে মাঝে টেলিভিশনে দেখবা রাত 12টার পরে বিভিন্ন ইন্ডিয়ান চ্যানেলে বিভিন্ন অ্যাড দেয়। তো ওই অ্যাড এর মধ্যে হচ্ছে তোমাকে জানায় যে কি মানে খুবই উইয়ার্ড কিছু অ্যাড দেয় যে আচ্ছা আমি ভালো একটা অ্যাড এর কথাই বলি, যে একটা অ্যাড আছে তোমার সোফা বিক্রি করে, ঠিক আছে, সোফা। তোমার সোফাটা হচ্ছে এমন বেড টাইপ সোফা, ওইটাকে তুমি সোফা হিসেবে ইউজ করতে পারো, বেড হিসেবে ইউজ করতে পারো, ঠিক আছে। তারপর ভ্যাকিউম ক্লিনার অ্যাড দেয়। তো এই অ্যাড গুলো যখন দেয় তখন নিচে দেখবা নিচে লাইনের মতো আসতে থাকে। এই যে দেখো এখানে আমার নাম লেখা আছে না, এই নাম লেখার জায়গার মতো লাইনের মতো আসতে থাকে, এখানে নাম্বার দেয়া থাকে, ফোন নাম্বার দেয়া থাকে, বলে যে আপনি কিনতে হলে এখনই যোগাযোগ করুন। তো তখন আমরা তো কখনো কিনি না এগুলা, বাট যাদের দরকার হয় তারা হয়তো বা ফোন দিয়ে কেনাকাটা করে, ফোন দিয়ে বলে যে ভাই আমার এটা লাগবে, আমার অ্যাড্রেস হচ্ছে এটা, টাকা কিভাবে পে করবে বা কি সমাচার।
তো ওই যে টেলিভিশনে ওই অ্যাড গুলো দেখে অ্যাডের নিচে ওই নাম্বারটা দেখে ফোন করে পণ্য কেনা, এটা হচ্ছে প্রত্যক্ষ সারা টেলিভিশন মার্কেটিং, ঠিক আছে। এটা তোমরা অনেকেই দেখেছো, ছোটবেলায় আমিও দেখেছি যে রাত্রে বেলা যখন অনেক রাত হয়ে যায় 3টা 4টার দিকে বা 12টার পর থেকে কিছু কিছু চ্যানেলে এরকম দেখায়, কিছু কিছু চ্যানেলে হচ্ছে তোমার কিছু জাদু করে তন্ত্র মন্ত্র কি কি বিক্রি করে সেগুলো দেখায়, মাঝে মাঝে হচ্ছে ওই রক্ষা কবচ এই টাইপের কিছু কিছু জিনিস দেখায়। তো এইসব জিনিস, তারপর ভ্যাকিউম ক্লিনার, তারপর বাসার হচ্ছে তোমার তরকারি কাটার জন্য কাটার, এই ধরনের অনেক কিছু জিনিস আমি ইন্ডিয়ান চ্যানেলগুলোতে আমি বেশি পেয়েছি, বাংলাদেশের চ্যানেলে আমি এরকম কখনো পাইনি। বাট ইন্ডিয়ান চ্যানেলগুলোতে সবসময় এরকম এরকম বিজ্ঞাপন দেয়, পাশের নিচে নাম্বার দিয়ে দেয়, যাদের দরকার তারা ফোন দিয়ে যোগাযোগ করে। এটাই হচ্ছে প্রত্যক্ষ সারা টেলিভিশন মার্কেটিং। কিওস্ক বিপণন, কিওস্ক বিপণনটা হচ্ছে আমরা সবাই দেখেছি, তোমরাও দেখেছো আমিও দেখেছি, কিন্তু তোমরা হয়তো বা অনেকেই জানো না যেটা কি। আচ্ছা, খুব সহজ এটা বুঝাই দেই, সেটা হচ্ছে যে তোমরা মাঝে মাঝে যারা চা খাও, টঙের দোকানে তো আমরা চা খাই, কিন্তু মাঝে মাঝে কিছু মুদির দোকান থাকে যেখানে আমরা চা কফি খাই। কিভাবে খাই? একটা মেশিনের মতো থাকে, ওখানে হচ্ছে সুইচ টিপলে চা বের হয়, কফিও বের হয়, একটা জায়গা দিয়ে চা বের হয়, একটা জায়গা দিয়ে কফি বের হয়। হয়তোবা আমাদের দামটা একটু বেশি রাখে, 15 টাকা কফি রাখে, চায়ের দাম রাখে 10 টাকা। তো এটাই হচ্ছে তোমার কিওস্ক বিপণন। ওই যে ভেন্ডিং মেশিনটা, ওই ভেন্ডিং মেশিন, এটাকে বলে ভেন্ডিং মেশিন। ভেন্ডিং মেশিনের মাধ্যমে যে আমরা মানে সুইচ টিপে যে পণ্যগুলো পাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে কিওস্ক বিপণন। কিওস্ক বিপণন শুধু যে চা কফি হয় তা কিন্তু, আমাদের দেশে হচ্ছে চা কফির ব্যাপারটা, কিন্তু আদার্স যে দোকানগুলো আছে মানে বিদেশের যে দোকানগুলো আছে সেখানে কিন্তু তোমরা কোকও নিতে পারো, কোক, তারপরে পেপসি। ইভেন আমাদের দেশে বড় বড় যে রেস্টুরেন্ট গুলো থাকে ধানমন্ডি, গুলশানে, ওগুলোতে কিন্তু তোমার কিওস্ক মেশিনের মাধ্যমে চা কফি প্লাস কোল্ড ড্রিঙ্কসও তুমি নিতে পারো। সফট ড্রিঙ্কস গুলো কিন্তু তুমি কিওস্ক বিপণনের মাধ্যমে তুমি নিতে পারো, ঠিক আছে। তো এখানে তোমার একটা জায়গায় থাকবে হচ্ছে পেপসি, একটা জায়গায় থাকবে হচ্ছে কোক, একটা থাকবে হচ্ছে ফান্টা, একটা জায়গায় থাকবে 7 আপ। তোমার যেটা ভালো লাগে তুমি সুইচ টিপে নিবা, প্লাস টাকাটা হচ্ছে মেশিনের মধ্যে দিয়ে দিতে হবে, মেশিনের মধ্যে টাকা দিবা, ঠিক আছে। এটা হচ্ছে কিওস্ক বিপণন। তারপর হচ্ছে অনলাইন মার্কেটিং। তো অনলাইন মার্কেটিং সম্পর্কে আমরা সবাই জানি, অলরেডি হয়তোবা তোমাদের অনেকেরই ভাই বা বোনের অনলাইনে বিজনেস আছে। তো বিজনেসটা কেমন হয়? তোমার একটা পেজের মাধ্যমে বা একটা গ্রুপের মাধ্যমে আমি আমার পণ্য সম্পর্কে ভোক্তাদেরকে জানাচ্ছি। তো ওই গ্রুপের মাধ্যমে লাইভেও আমি পণ্য সম্পর্কে জানাতে পারি বা পোস্টের মাধ্যমে জানাতে পারি, ঠিক আছে। এটাই হচ্ছে অনলাইন মার্কেটিং। তো বর্তমানে সবচেয়ে ফেমাস হচ্ছে অনলাইন মার্কেটিং, ঠিক আছে। তো অনলাইন মার্কেটিং সম্পর্কে আসলে ফেসবুকে গেলেই জানা যায়, দেখবা যে হাজার হাজার লাইভের ভিডিও, অনেক আপুরা লাইভ করছে, কেউ সালোয়ার কামিজ নিয়ে, কেউ শাড়ি নিয়ে, আবার কেউ হচ্ছে বিউটি প্রোডাক্টস নিয়ে, কেউ মেকআপ আইটেমস নিয়ে। তো এটাই হচ্ছে অনলাইন মার্কেটিং। আবার লাইভ করা ছাড়াও কিছু কিছু পেজে তুমি দেখবা ছবি দিয়ে দিচ্ছে প্রোডাক্টের, যদি লাগে তাহলে আপনি মেসেজ করুন বা দাম জানতে ইনবক্স করুন। এগুলো হচ্ছে অনলাইন মার্কেটিং, এগুলো ইন্টারনেটের মাধ্যমে কিন্তু এই মার্কেটিং গুলো করা হয়ে থাকে। ওকে, তারপরে আসছে টেলিমার্কেটিং। আচ্ছা, আমি এতক্ষণ যেগুলো বুঝালাম সেগুলোই আবার এখানে দেয়া আছে, সমস্যা নেই, আমি আরেকবার তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করি। টেলিমার্কেটিং নিয়ে ফার্স্ট আলোচনা করি। ক্রেতাদের সাথে টেলিফোনের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে পণ্য বিক্রয়ের প্রচেষ্টাকে টেলিমার্কেটিং বলে। ক্রেতা উদ্যোগী হয়ে ইলেকট্রনিক্স মাধ্যমে পণ্য ক্রয়ের জন্য বিক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করলে তাকে অন্তর্মুখী টেলিমার্কেটিং বলে। এটা হচ্ছে অন্তর্মুখী, রাইট। নিচেরটা হচ্ছে বহির্মুখী। তো বহির্মুখীটা এখন জানি, বিক্রেতা উদ্যোগী হয়ে ইলেকট্রনিক্স মাধ্যমে পণ্য বিক্রয়ের জন্য ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করলে তাকে বহির্মুখী টেলিমার্কেটিং বলে। আচ্ছা, তো টেলিমার্কেটিং হচ্ছে টেলিফোনের মাধ্যমে সরাসরি যোগাযোগ করার যে ব্যাপারটা। তো এক্ষেত্রে যদি ক্রেতা আগে ফোন দিয়ে বিক্রেতার সাথে যোগাযোগ করে, এটাকে বলা হয় অন্তর্মুখী টেলিমার্কেটিং। আর যদি এমন হয় যে বিক্রেতা ফোন দিয়ে ক্রেতার সাথে যোগাযোগ করছে, তাহলে এটাকে বলা হয় বহির্মুখী টেলিমার্কেটিং, ঠিক আছে। এরপরে চলে আসছে অনলাইন মার্কেটিং, খুবই ফেমাস। অনলাইনের বা ইন্টারনেটের মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ প্রক্রিয়াকে অনলাইন মার্কেটিং বলা হয়। তোমরা হয়তো বা অনেকেই অনলাইনে প্রোডাক্ট কিনেছো, তোমরা জানো, তোমাদের অনেক জ্ঞান আছে, আমিও কিনেছি। অনলাইন বিজ্ঞাপন বা অনলাইন মার্কেটিং সম্পর্কে যথেষ্ট জ্ঞান হয়েছে ইদানিং কালে, কারণ এখন সবকিছু অনলাইন বেসড, অনলাইনে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায়। ফেকও হয়, কিছু কিছু জিনিস কিনে ধরাও খেতে হয়, আমি এখন পর্যন্ত একটাও ধরা খাই নাই। আচ্ছা, তারপর হচ্ছে পরিকল্পিত বিপণী কেন্দ্র, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে। যে বিপণী কেন্দ্রের বিপণীগুলো সুবিন্যস্ত থাকে এবং পার্কিং সুবিধা সহ কেনাকাটার অত্যাধুনিক সুযোগ সুবিধা বিদ্যমান থাকে তাকে পরিকল্পিত বিপণী কেন্দ্র বলে।
তো পরিকল্পিত বিপণী কেন্দ্র যেটা, সেটা হচ্ছে খুবই সুবিন্যস্ত একটা বিপণী কেন্দ্র। এখানে পার্কিং সুবিধা থাকে, কেনাকাটার সুবিধা থাকে, খাওয়া দাওয়ার জন্য ফুড কোর্ট থাকে, প্লাস হচ্ছে তোমার গ্রেডিংকৃত পণ্য থাকে, পার্ক থাকে, তারপরে তোমার বাচ্চাদের জন্য খেলার আলাদা জায়গা থাকে, ব্যাংক, এটিএম বুথ, তারপর নিরাপত্তামূলক ব্যবস্থা খুবই ভালো, প্লাস তোমার এখানে হচ্ছে তোমার লন্ড্রি সার্ভিস থাকে, সব রকমের সার্ভিস তুমি এক জায়গায় পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে পরিকল্পিত বিপণী কেন্দ্র। তারপরে দেখো এখানে কি বলছে, পরিকল্পিত বিপণী কেন্দ্রে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকে। তো পরিকল্পিত বিপণী কেন্দ্রগুলো খুবই স্ট্রিক্ট রুলস ফলো করে এবং এরা নিরাপত্তার ক্ষেত্রে এবং এদের পরিবেশের ক্ষেত্রে কোন রকমের কম্প্রোমাইজ করে না, ঠিক আছে? এরা পরিবেশটাকে ভালো রাখার জন্য যতটুকু দরকার সবটাই তারা করে। তারপরে বলছে উন্নত মানের ও গ্রেডিংকৃত পণ্যের বিপুল সম্ভার এবং পার্কিং এর সুব্যবস্থা থাকে। আচ্ছা, তো এখানে তোমার অনেক ধরনের পণ্য থাকে এবং গ্রেডিং করা থাকে, একদম ছোট থেকে বড় পর্যন্ত সাজানো থাকে। তোমার ফ্যামিলি স্ট্রাকচার অনুসারে, তোমার প্রয়োজন অনুসারে তুমি পণ্যগুলো নিতে পারছো। এবং এখানে যেহেতু মানে যেসব মানুষ আসছে তারা সমাজের উচ্চবিত্ত এবং একটু সমাজের হায়ার ক্লাস সোসাইটির মানুষ, তাদের জন্য কিন্তু অবশ্যই পার্কিং এর ব্যবস্থা থাকে। পাশাপাশি দেখো ব্যাংক, এটিএম বুথ এবং নিরাপত্তা ব্যবস্থা থাকায় ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে। তো যদি কখনো এমন হয় যে সব বিপণী কেন্দ্রে গিয়ে তোমার টাকার অভাব হলো বা টাকা তোমার কম পড়ে গেল, সেক্ষেত্রে তুমি ব্যাংক থেকে বা এটিএম বুথ থেকে তুমি টাকাটা তুলতে পারছো। পাশাপাশি দেখো ফুড জোন এবং বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থাও থাকছে। এই সকল বিপণীতে বিনোদনের আধুনিক সকল উপাদান বিদ্যমান থাকে। এই ধরনের বিপণীতে উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা থাকে। আচ্ছা, তো এই ধরনের বিপণীর আসলে উদাহরণ যদি দেই, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে বলবো আমি যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্কে আমার কাছে মনে হয়েছে যে পরিকল্পিত বিপণী কেন্দ্রের মধ্যে একটি, কারণ যমুনা ফিউচার পার্কে কিন্তু দেখো ফুড জোন আছে, ফুড জোন তো আছে সবগুলোর মধ্যে, বসুন্ধরার মতো ফুড জোন আছে, সবকিছু গ্রেডিংকৃত পণ্য থাকে, পাশাপাশি তোমার নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো, যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, প্লাস যমুনা ফিউচার পার্কের সামনে কিন্তু একটা পার্ক থাকে, পার্কের মতো থাকে বা রাইডস থাকে, এখানে বাচ্চা কাচ্চারা খেলতে পারে, ইভেন বড়রাও যেতে পারে। তো এই জন্যই বলা হচ্ছে যে যমুনা ফিউচার পার্ক যদি আসে তাহলে এটাকে আমরা পরিকল্পিত বিপণী কেন্দ্র বলবো। মাঝে মাঝে এরকম অবজেক্টিভ আসতে পারে যে পরিকল্পিত বিপণী কেন্দ্র কোনটি, অনেকগুলো অপশন থাকবে, তো এর মধ্যে তুমি দাগাবা যমুনা ফিউচার পার্ক, ঠিক আছে? ওকে, তারপরে চলে আসছি গ্রিন মার্কেটিং এ। আচ্ছা, গ্রিন মার্কেটিংটা হচ্ছে বর্তমানের খুবই হট একটা টপিক, যে প্রক্রিয়ায় পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পরিবেশ বান্ধব পণ্য বিপণন করা হয়, তাকে গ্রিন মার্কেটিং বলে। এখানে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে পরিবেশ বান্ধব এবং পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব। তো গ্রিন মার্কেটিংটা মূলত এমন একটা ব্যবস্থা যেখানে একজন বিপণনকারী পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন করবে, কারণ সে চায় না যে তার পণ্যের মাধ্যমে পরিবেশের কোনো ক্ষতি হোক, ঠিক আছে? তো গ্রিন মার্কেটিং কনসেপ্টটা বলতে এটাই বোঝায় যে পরিবেশের জন্য ক্ষতিকর না এমন ধরনের পণ্য উৎপাদন করব এবং বিপণন করব। তো গ্রিন মার্কেটিং এ রিসাইক্লিং প্রক্রিয়ায় ব্যবহৃত পণ্যকে পুনর্ব্যবহারের উপযোগী করা হয়। আচ্ছা, তো গ্রিন মার্কেটিং এ তোমার একটা পণ্য ব্যবহার করে ফেলে দিলাম, এই ব্যাপারটা আসলে সাপোর্ট করে না। গ্রিন মার্কেটিং সাপোর্ট করে হচ্ছে একটা পণ্য ব্যবহার করার পর ওটাকে যেন আমরা রিসাইকেল করতে পারি, রিসাইকেল করার পর যেন ওটাকে আমরা আবার ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো গ্রিন মার্কেটিং এ রিসাইকেল প্রক্রিয়াকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় এবং রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে পণ্যকে পুনর্ব্যবহারের উপযোগী করে তোলা হয়। তারপরে বলছে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয় ও অপব্যয় হ্রাস করা হয়, ঠিক আছে? 1970 সালে গ্রিন মার্কেটিং এর বিষয়ে প্রথম আলোচনা করা হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গ্রিন মার্কেটিং এর ব্যাপারে প্রথম কবে আলোচনা করা হয়? 1970 সালে। এটা নিয়ে কিন্তু আমরা বিভিন্ন অবজেক্টিভ পেয়েছি, আগেও পেয়েছি, আমরা যখন প্রথম অধ্যায় পড়েছি বিপণনের মতবাদ বা বিপণন যুগ, তখন কিন্তু আমরা গ্রিন মার্কেটিং এর কনসেপ্টটা পেয়েছি, রাইট? এবং সালটাও আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, গ্রিন মার্কেটিং এর তো উদাহরণ দিলাম না, তাহলে কেমন হলো? একটা উদাহরণ দিই। রিসেন্টলি তোমার একজন ব্যক্তি আছে, বাংলাদেশি বিজ্ঞানী, যে পাটের তৈরি মানে পাটজাত বস্তু দিয়ে সে প্লাস্টিকের মতো একটা পলি ব্যাগ উৎপাদন করেছে, মানে প্লাস্টিকের মতো ব্যাগ কিন্তু তৈরি করেছে পাট জাতীয় দ্রব্য দিয়ে। এবং এই পাট জাতীয় দ্রব্য দিয়ে এগুলো তৈরি করার কারণে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে যে এই গ্রিন, এটা হচ্ছে তোমার পরিবেশ বান্ধব পণ্য, ঠিক আছে? এই পণ্যটা হচ্ছে পরিবেশ বান্ধব পণ্য। তো এই পণ্যটা প্লাস্টিকের ক্ষেত্রে যেটা হয় যে পণ্যটা ব্যবহার করা হয়ে গেলে আমরা ফেলে দিই, ফেলে দেওয়ার পর কিন্তু প্লাস্টিক জাতীয় দ্রব্য সহজে মাটির সাথে মিশে যায় না, মিশতে অনেক সময় লাগে। মানে সময় লাগে বলতে কি, মানে
সময় লাগে বলতে মানে অনেক বেশি সময় লাগে, মানে কয়েকশো যুগ সময় লাগে। এক যুগে তো 12 বছর, কয়েকশো যুগ সময় লাগে, ঠিক আছে? তো অনেক বেশি টাইম লাগে আলটিমেটলি, যে কারণে আমাদের মাটির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে। তারপরে যদি প্লাস্টিক পুরানো হয় তাহলে কিন্তু পরিবেশে কার্বন ডাই অক্সাইড গ্যাস বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। তো এই কারণে কিন্তু প্লাস্টিক জাতীয় পণ্য যেন আমরা ব্যবহার না করি, পাশাপাশি প্লাস্টিকও তো আমাদের জীবনে দরকার আছে, তাই না? তো এই জন্য প্লাস্টিকের মতো এক ধরনের ব্যাগ তারা তৈরি করেছে, পলি ব্যাগের মতো এক ধরনের ব্যাগ তারা তৈরি করেছে, কিন্তু এই ব্যাগটা তৈরি হচ্ছে পাট জাতীয় দ্রব্য দিয়ে। তো পাট জাতীয় দ্রব্য দিয়ে ব্যাগটা তৈরি করার কারণ হচ্ছে পাটজাত দ্রব্য মাটির সাথে খুব ইজিলি মিশে যায়, এগুলো হচ্ছে পচনশীল, এগুলো ব্যবহার করতেও আমাদের ইজি হবে, প্লাস এগুলো পচনশীল, পরিবেশ বান্ধব। এটা কোনো রকমের খারাপ গ্যাস উৎপাদন করছে না, মাটির উর্বরতা শক্তি নষ্ট করছে না, প্লাস কোনো রকমের ক্ষতির সম্ভাবনা আমাদের দেশে নাই। পাশাপাশি এটা যেহেতু একদম পলিথিনের ব্যাগের মতো, তো আমরা এগুলো ইউজ করে উপকৃত হতে পারছি, ঠিক আছে? এটাই হচ্ছে গ্রিন মার্কেটিং এর কনসেপ্টটা। তো গ্রিন মার্কেটিং এ বা তোমার হচ্ছে এই ব্যাপারে সবসময় এটা চিন্তা করা হয় যে পরিবেশের জন্য ভালো কোনটা হবে, পরিবেশের জন্য ভালো পণ্যগুলোই উৎপাদনের চেষ্টা করা হয় বা বিপণনের চেষ্টা করা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার পরবর্তী টপিকে আমরা চলে যাচ্ছি। পরবর্তী টপিক হচ্ছে ধাক্কা কৌশল বা পুশ স্ট্র্যাটেজি। ভোক্তাদের প্রয়োজন না জেনে অনুমানের উপর ভিত্তি করে পণ্য উৎপাদনকে পুশ স্ট্র্যাটেজি বলে। এই কৌশলের মাধ্যমে বন্টন প্রণালীর সদস্যরা ভোক্তার কাছে পণ্যের চাহিদা সৃষ্টি করে এবং বাজারজাতকারী এই কৌশলের সাহায্যে পণ্যের চাহিদা সৃষ্টির জন্য প্রাথমিকভাবে ব্যক্তিক বিক্রয় কৌশল গ্রহণ করে থাকে। তো ধাক্কা কৌশলে যেটা করা হয় সেটা হচ্ছে যে ভোক্তাদের আসলে অ্যাকচুয়ালি কি দরকার বা কি প্রয়োজন এই বিষয়ে আমরা না জেনে, এই বিষয়ে বিপণনকারী কোনো রকমের অ্যানালাইসিস না করে পুরোপুরি অনুমানের ভিত্তিতে যখন পণ্যগুলো উৎপাদন করে, এটাকে বলা হয় পুশ স্ট্র্যাটেজি, ঠিক আছে, বা ধাক্কা কৌশল। এক্ষেত্রে ভোক্তার আসলে কতটুকু দরকার, কি দরকার, এগুলো বিবেচনা না করে তার নিজের মন মতো পণ্য বানিয়ে তারা ভোক্তাদেরকে এগুলো কেনার জন্য প্ররোচিত করে। তো এই কৌশলের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় ব্যক্তিক বিক্রয় কৌশল। এই যে ব্যক্তিক বিক্রয় কৌশল, তো ব্যক্তিক বিক্রয় কৌশল ব্যবহার করা হয় এই কারণেই যেন একজন ভোক্তা আসলে পণ্যটা কেনার জন্য পরিচিত করতে হলে বিক্রয় কর্মী দ্বারা তাকে বোঝানো হয়, তাকে জানানো হয়, এর মাধ্যমে তাকে পণ্য ক্রয়ে পরিচিত করা হয়। এজন্যই বলা হচ্ছে যে ধাক্কা কৌশল। এখানে ভোক্তা ক্রেতার কাছে যাচ্ছে না, ক্রেতা মানে ভোক্তা দোকানদারের কাছে যাচ্ছে না বা বিক্রয় কর্মীর কাছে যাচ্ছে না, বিক্রয় কর্মী বা বিপণনকারী নিজেই ভোক্তার কাছে এসে পণ্য সম্পর্কে জানাচ্ছে এবং পণ্যটা ক্রয়ের জন্য তাকে পরিচিত করছে, ঠিক আছে? কারণ এই ভোক্তা তো এই পণ্যটা কিনবে না, কারণ ভোক্তা তো আলটিমেটলি এই ধরনের পণ্য পছন্দ করে না, তাদের প্রয়োজন অনুসারে তো পণ্যটা বানানো হয়নি, তাই না? এই জন্য ওকে। তারপর আসছে ধাক্কা কৌশল বা পুল স্ট্র্যাটেজি। ভোক্তাদের প্রয়োজন জেনে তাদের চাহিদা মতো পণ্য উৎপাদনকে টানা কৌশল বলে। সরাসরি চূড়ান্ত ভোক্তাদের পণ্য ক্রয়ের প্ররোচিত করার উদ্দেশ্যে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করা হলে তাকে টানা কৌশল বলে। এক্ষেত্রে ব্যাপক হারে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয় কার্যক্রম গ্রহণ করা হয়। আচ্ছা, তাহলে টানা কৌশলটা কিন্তু তোমার পুশ স্ট্র্যাটেজির একদম বিপরীতে। কিভাবে? কারণ তোমরা দেখতেই পাচ্ছ ভোক্তাদের প্রয়োজন অনুসারে তাদের চাহিদা মতো পণ্য উৎপাদন করা হয় টানা কৌশল, এবং এক্ষেত্রে বিক্রেতা ভোক্তার কাছে যাচ্ছে না, ভোক্তার পছন্দ মতো পণ্য যেহেতু উৎপাদন করা হয়েছে এবং বিপণন করা হচ্ছে, সেই কারণে ভোক্তা নিজে থেকে উৎপাদকের কাছে আসে বা বিপণনকারীর কাছে আসে এবং তাদের কাঙ্ক্ষিত পণ্যটা কিনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো টানা কৌশলের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে বিজ্ঞাপন প্রদান করা হয় এবং ব্যক্তিক এবং বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়, ঠিক আছে? টানা কৌশলের ক্ষেত্রে বিজ্ঞাপন এবং বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়, কারণ এইগুলোর মাধ্যমে একটা পণ্য সম্পর্কে আমি একজন বিপণনকারী ভোক্তাকে জানায়, জানানোর পরে ভোক্তা জানার পরে সরাসরি চলে আসে, তারা ওয়েট করে না, কারণ তারা জানে যে তাদের পণ্যগুলো দরকার এবং তাদের দরকার অনুসারেই কিন্তু একজন উৎপাদনকারী পণ্যগুলো তৈরি করেছে। তো এটাই হচ্ছে পুশ এবং পুল স্ট্র্যাটেজি। তো আমাদের এখানে দুইটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে পুশ স্ট্র্যাটেজি বা ধাক্কা কৌশলে ভোক্তার প্রয়োজন অনুসারে পণ্য উৎপাদন করা হয় না এবং এখানে ব্যক্তিক বিক্রয় কার্যক্রম ব্যবহার করা হয়। টানা কৌশল বা পুল স্ট্র্যাটেজিতে কি করা হয় দেখো, এক্ষেত্রে ভোক্তার চাহিদা অনুসারে পণ্য তৈরি করা হয় এবং ব্যাপক হারে বিজ্ঞাপন ও বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়, ঠিক আছে? এই দুটো জিনিস আমরা যদি মনে রাখতে পারি তাহলে আশা করি আমরা অবজেক্টিভ গুলো আসলে আনসার করতে পারবো, ঠিক আছে? ওকে। আর এখানে কিছু কমার্শিয়াল টার্মস আছে, এখানে আসলে বোঝানোর কিছু নাই, এগুলো টোটালি মুখস্থ করার বিষয়। যেমন এক্স ডিভিডেন্ড বা লভ্যাংশ বাদে পরবর্তী লভ্যাংশ পাওয়ার অধিকার ছাড়া যে শেয়ার বিক্রি করা হয় তাকে এক্স ডিভিডেন্ড বলে। তারপরে অ্যাক্ট অফ গড বা দৈব ঘটনা,
ঠিক আছে, বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বা বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে যেগুলো মানুষের ক্ষমতার অতীত, এগুলোকে দৈব ঘটনা বলা হচ্ছে। তারপর হচ্ছে অ্যালগনি বা সংলগ্ন পিঠা বা পুচ্ছ। অনুমোদনের জন্য মূল বিলের জায়গার অভাব হলে বিলের সাথে যে এক্সট্রা কাগজ অ্যাড করে স্বাক্ষর দেয়া হয় এটাকে বলা হচ্ছে অ্যালগনি বা সংলগ্ন চিঠা বা পুচ্ছ। তারপর হচ্ছে অ্যাকোমোডেশন বিল বা অর্থ সংস্থানকারী বিল, যে বিশেষ বিনিময় বিলের সাহায্যে একে অপরের উপর বিল ইস্যু করে এবং বার্তা করে অর্থ সংস্থান করে তাকে অর্থ সংস্থানকারী বিল বলে। ঠিক আছে, অর্থ সংস্থান করার জন্য যে বিল ইস্যু করা হয় এটা হচ্ছে অ্যাকোমোডেশন বিল। এটা হচ্ছে বেসিক্যালি তোমার এই টার্মস গুলো তোমাকে পুরোপুরি বোঝার কিছু না, তোমাকে মুখস্থ করে ফেলতে হবে যে আসলে এই টার্মস গুলো কখন কোনটা ব্যবহার করা হয়। তো বিজনেসের বা কমার্শিয়ালি আমরা যখন কোনো কাজ করছি তখন কিন্তু এই টার্মস গুলো আমরা মুখে মুখে বলি বা আমরা কাজের ক্ষেত্রে ইউজ করি, তো এই টার্মস গুলো আসলে অবজেক্টিভে চলে আসে। তো এই জন্য তোমাদেরকে এটা জাস্ট বোঝার কিছু না, এটা নিজে থেকে পড়ে মুখস্থ করে ফেলতে হবে। নিলাম বা অকশন, বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে, নিলাম বুঝো না, যে হচ্ছে তোমার বিভিন্ন মানুষ একসাথে থাকে সবাই, তারপরে একজন ডাকতে থাকে যে 1,00,000 1 টাকা, 1,00,000 2 টাকা, 1,00,000 3 টাকা। ঠিক আছে, এইভাবে যে নিলাম ডাকা হয় এটাকে বলা হয় অকশন। তারপর হচ্ছে বিয়ার বা মন্দা কারবারি, ভবিষ্যতের পণ্যের মূল্য কমে যেতে পারে এমনটা অনুমান করে যখন ব্যবসায়ী বর্তমান বাজার দরে পণ্য বিক্রি করে দেয় সেটাকে বলা হচ্ছে মন্দা কারবারি। তো ভবিষ্যতে দাম কমে যাবে, তো ভবিষ্যতে বিক্রি করলে তো আমাকে কম দামে বিক্রি করতে হবে, তাই না? তো সেই জন্য একজন বিপণনকারী বর্তমান দামে পণ্যটা সেল করছে, এটাকেই বলছি মন্দা কারবারি। আচ্ছা, তারপর হচ্ছে আত্মরক্ষার্থে ফটকা, আগাম পণ্য ক্রয় বা বিক্রয় চুক্তির সময় ভবিষ্যৎ ক্ষতির সম্ভাবনা থাকলে দ্বিতীয় একটি বিপরীতমুখী চুক্তি করে রাখা। তো একটা ক্রয় বিক্রয় চুক্তি করার পর যদি আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে আমার ক্ষতির সম্ভাবনা আছে তখন একটা বিপরীতমুখী চুক্তি করা হয়, এটাকে বলে আত্মরক্ষার্থে ফটকা। তারপরে বলছে বন্ডেড গুডস বা শুল্কাধীন পণ্য, শুল্ক আদায় না হওয়া পর্যন্ত শুল্ক কর্তৃপক্ষের গুদামে রক্ষিত পণ্যকে শুল্ক পণ্য বা বন্ডেড গুডস বলে। এটা আমরা কোথায় পড়েছি বলতো? এটা আমরা পড়েছি হচ্ছে লেকচার 4-এ গুদামজাতকরণ পড়াতে গিয়ে আমি হচ্ছে তোমার বন্ডেড গুদাম ঘর পড়িয়েছিলাম। সেখানে যে পণ্যগুলো মানে শুল্ক না দেওয়ার কারণে যে পণ্যগুলো গুদামে রেখে দিত না শুল্ক আদায়কারী সংস্থা, এটাকেই বলে হচ্ছে বন্ডেড গুডস। তারপরে ব্যালেন্স অফ পেমেন্ট দুটি দেশের মধ্যে মোট প্রাপ্তি এবং পরিশোধের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। ট্যারিফ বা ধার্যকৃত শুল্ক তালিকা, যে তালিকায় আমদানিকৃত পণ্য সামগ্রীর উপর ধার্যকৃত শুল্ক প্রদর্শন করা হয় তাকে ট্যারিফ বলে। আর্নেস্ট মানি বা বায়না অর্থ, প্রতিশ্রুতি বা চুক্তি পালনে বাধ্য করার জন্য যে অগ্রিম অর্থ গ্রহণ করা হয় তাকে বায়না অর্থ বলে। তো মাঝে মাঝে দেখা যায় না যে হচ্ছে যখন তুমি লোন নাও, লোন নিতে গেলে তোমাকে কিছু সম্পত্তি তোমাকে হচ্ছে মর্গেজ রাখতে হয়, এটাকে বলা হয়, বা কিছু টাকা মর্গেজ রাখতে হয়, এটাকে বলা হয় আর্নেস্ট মানি বা বায়না অর্থ। তারপরে বলছি নিষেধাজ্ঞা বা ইমবার্গো, কোন বৈদেশিক পণ্য আমদানি বা বিমান ও জাহাজ চলাচলের উপর সরকার নিষেধাজ্ঞা যদি আরোপ করে এটাকে বলা হয় ইমবার্গো। ঠিক আছে, হ্যাগলিং বা দর কষাকষি, পণ্যের ক্রেতা ও বিক্রেতার মধ্যে ক্রয় বিক্রয় বিষয়ে পাল্টা প্রস্তাব উত্থাপনকে বলা হয় দর কষাকষি। এটাকে আমরা বলতে পারি যে নেগোসিয়েশন। ঠিক আছে, বা হ্যাগলিংটা আমরা নেগোসিয়েশন বলি নর্মালি, বাট হ্যাগলিংটা হচ্ছে কমার্শিয়াল টার্মস। ঠিক আছে, তো এরকম যদি বলে যে কোন পণ্যের দর কষাকষি নিয়ে বা হচ্ছে কোন পণ্যের দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে যে আলোচনাটা হচ্ছে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে দর কষাকষি বা হ্যাগলিং। জবার বা শেয়ার দালাল, লন্ডন শেয়ার বাজারে যা নগদ অর্থে কারবার করে তাদেরকে বলা হয় জবার। গার্নিশি অফার বা আদালতের নির্দেশ, একটি আদালত কর্তৃক দেনাদারকে পাওনাদারের পাওনা পরিশোধ করতে নিষেধ করে দেওয়ার আদেশ বিশেষ। ঠিক আছে, আচ্ছা, তো এখানে যে তোমার পাওনা পরিশোধ করার জন্য যে নিষেধ করে দেওয়ার যে আদেশ, আদালত কর্তৃক যে আদেশটা দেওয়া হয় এটাকে বলা হচ্ছে গার্নিশি অফার। তারপর ট্রেডমার্ক বা ব্যবসায় প্রতীক, উৎপাদনকারী তার পণ্যের পরিচয় জ্ঞাপক যে চিহ্ন, ছাপ বা নিবন্ধিত নাম বা পণ্যের জন্য ব্যবহার করে সেটাই হচ্ছে ট্রেডমার্ক। ট্রেডমার্ক কিন্তু আমরা জানি, আমাদের ট্রেডমার্ক কোনটা দেখি তো? এখানে তো আমাদের ফিনিক্সের ট্রেডমার্ক দেয়া ছিল, এই যে এটা হচ্ছে আমাদের ট্রেডমার্ক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রেডমার্ক। ট্রেডমার্ক বিষয়টা তোমরা জানো হয়তোবা। আরেকটা জিনিস পড়ানো হয়নি, হচ্ছে ডাম্পিং। ডাম্পিং মানে হচ্ছে কম দামে পণ্য বিক্রি করে দেয়া, কম দামে পণ্য বিক্রয় করে বিদেশি বাজার দখলের কৌশলকে ডাম্পিং বলে। জেটসন বা নিক্ষিপ্ত পণ্য, বিপদকালে জাহাজ হালকা করার জন্য সমুদ্রে পণ্য নিক্ষেপ করা হয় তাকে জেটসাম বলে। ঠিক আছে,
আচ্ছা, জেট সাম হচ্ছে যে পণ্যগুলো মানে নিক্ষেপ করে দিচ্ছি আমরা, সেটা হচ্ছে জেট সাম। আচ্ছা, আর জেটিজান কি? পণ্য নিক্ষেপণ। বিপদকালে জাহাজ হালকা করার জন্য সমুদ্রে পণ্য নিক্ষেপ করাকে জেটিজান বলে। তো মাঝে মাঝে এমন হয় না যে বিপদ হয়ে যায় জাহাজে, তখন জাহাজ ডুবে যাবে, তো গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু পণ্য, জাহাজের কিছু পণ্য জাহাজ ফেলে দিতে হবে, জাহাজকে হালকা করতে হবে। তো সেক্ষেত্রে এই যে পণ্য ফেলে দেওয়ার প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে জেটিজান বা পণ্য নিক্ষেপণ। ঠিক আছে। আর যে পণ্যগুলো নিক্ষেপ করে দেওয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে জেটসাম বা নিক্ষিপ্ত পণ্য। ঠিক আছে, আশা করি এই যে কমার্শিয়াল টার্মস গুলো আছে এগুলো আমি খুব ভাষা ভাষা করে পড়েছি, একদম মানে পুরো মুখস্থ করে দেওয়ার মতো উপায় আসলে আমার পক্ষে সম্ভব না কখনোই, কারণ এটা তোমাকে নিজে পড়তে হবে। ঠিক আছে, নিজে পড়ে জানতে হবে যে আসলে ডাম্পিং কাকে বলে, জেটসাম কাকে বলে এবং জেটিজম কাকে বলে। ঠিক আছে, তোমাকে নিজে পড়ে মনে রাখতে হবে। আচ্ছা, তো এই চ্যাপ্টারটা কিন্তু এখানে শেষ। বিগত বছরের কিছু প্রশ্নাবলী নিয়ে এখন আলোচনা করব। কোন কৌশলে উৎপাদক বিক্রয় প্রতিনিধি ব্যবহার করে বিক্রয়ের কাজ করে? পুশ স্ট্র্যাটেজি। ওকে, আমি এটাকে হাইলাইট করে দিই, তেমন হাইলাইট করলে সুন্দর লাগবে। টেকিং দা প্রোডাক্ট টু দা কাস্টমার কোনটির বক্তব্য? পুশ স্ট্র্যাটেজি। ঠিক আছে, এখানে ভোক্তার কাছে পণ্যগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, ভোক্তা আমার কাছে আসছে না। ভোক্তা আমার কাছে কখন আসবে? যখন আমি ভোক্তার প্রয়োজন মতো পণ্য বানাবো। যেহেতু পুশ স্ট্র্যাটেজিতে ভোক্তার প্রয়োজন মতো পণ্য আমি বানাইনি, তো আমাকে এই পণ্যগুলোকে ভোক্তার কাছ পর্যন্ত নিয়ে যেতে হবে। ঠিক আছে, সরাসরি বিক্রয় এবং বিক্রয় বিন্দুতে প্রদর্শন কোনটির কৌশল? এটা হচ্ছে পুশ স্ট্র্যাটেজি। পুশ স্ট্র্যাটেজি যে পণ্যগুলো বানায় এসব পণ্যগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে সরাসরি বিক্রয় করতে হয় বা ব্যক্তিক বিক্রয় করতে হয়। ঠিক আছে, এটা কিন্তু আমি আগেও বলেছি। আর আননোন ব্র্যান্ডের ক্ষেত্রে কোন কৌশল কার্যকর? পুশ স্ট্র্যাটেজি। কারণ দেখো, তোমার যদি পরিচিত ব্র্যান্ড হয় তাহলে কিন্তু তুমি নিজে থেকেই গিয়ে পণ্যগুলো কিনবা, তখন কিন্তু তুমি নিজে থেকে যাবা, দ্যাটস ওয়াই এটা হবে পুশ স্ট্র্যাটেজি। বাট যখন এটা আননোন ব্র্যান্ড হবে তখন পণ্যগুলো কেনার ক্ষেত্রে ইউজ করা হচ্ছে পুশ স্ট্র্যাটেজি। গেটিং দ্য কাস্টমার কাম টু ইউ, এটা কোনটা হবে বলো? এটা হবে পুল স্ট্র্যাটেজি। ম্যাস মিডিয়া প্রমোশন হাই ব্র্যান্ড লয়্যালিটি কোন কৌশলের অংশ? পুল স্ট্র্যাটেজি। ঠিক আছে, গ্র্যান্ড সেল স্যাম্পল কুপন কোন ধরনের বিক্রয় প্রসার? এটা হচ্ছে বিনিময় বিক্রয় প্রসার। সেলস প্রমোশনের মেয়াদ কত? সেলস প্রমোশন কিন্তু আসলে বিক্রয় প্রসার কার্যক্রমের একটা অংশ, তাই না? তো বিক্রয় প্রসার কার্যক্রম কিন্তু আমি বলেছি স্বল্প মেয়াদী, তাহলে এটা হবে 1 থেকে 7 দিন, মানে খুব স্বল্প মেয়াদী একটা প্রণোদনা। আচ্ছা, এখানে যত কথা যত বেশি, রেট তত কম। মোবাইল অপারেটর কোম্পানির এ ধরনের ঘোষণা মার্কেটিং প্রমোশনের কোন কৌশলের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে বিক্রয় প্রসার। বলেছিলাম যে বিক্রয় প্রসার মাঝে মাঝে মূল্য হ্রাস করে দেয়, এটাও অনেকটা সেম, যে বেশি কথা বললে রেট বেশি কম। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিক্রয় প্রসার কার্যক্রমের মধ্যে পড়ছে। 3R এর পুনরূপ কোনটি? রিডিউস, রিইউজ, রেস না, না এবি না, সিতে বলছে, হ্যাঁ সি হচ্ছে আনসার, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। বাজারে তেজি ভাবকে কোন শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়? এটা হচ্ছে বুল। যমুনা ফিউচার পার্ক কোন ধরনের প্রতিষ্ঠান? এটা হচ্ছে পরিকল্পিত বিপণী কেন্দ্র। আমি এটা বলে দিয়েছি, এটার আনসারটা আগে, তাই না? কখন বাংলাদেশে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক ভাবে আইন পাশ করা হয়? এটা হচ্ছে অপশন সি, 2013 সালে পাটজাত মোড়ক ব্যবহার করার জন্য বাধ্যতামূলক আইন পাশ করা হয়। দোকানের প্রতি ক্রেতাদের আগ্রহী করে স্থায়ী ক্রেতায় পরিণত করার সবচেয়ে উত্তম পন্থা কোনটি? একটা দোকানের প্রতি তুমি বা আমরা ক্রেতারা কেন আকৃষ্ট হব? যখন দোকানদারের ব্যবহার ভালো হবে। তাইলে এটার আনসার হবে বিক্রয়িকতা, কারণ বিক্রয়িকতা হচ্ছে দোকানদারের ভিতরকার, একজন বিক্রয় কর্মীর ভিতরকার কিছু গুণাবলী যেটা একটা ভোক্তাকে সেই দোকানে যাওয়ার জন্য তাকে আকৃষ্ট করবে, রাইট? বিক্রয়িকতা। কম মূল্যে পণ্য বিক্রয়ের মাধ্যমে বিদেশি বাজার দখল করাকে কি বলে? এটা হচ্ছে ডাম্পিং, রাইট? ওকে, তো এই ছিল আজকে চ্যাপ্টার। আজকে চ্যাপ্টারটা খুবই ইজি একটা চ্যাপ্টার ছিল। সবচেয়ে টাফ যে ব্যাপারটা এটা হচ্ছে কমার্শিয়াল টার্মস গুলো। এই টার্মস গুলো কিন্তু তোমরা প্লিজ আমাদের যারা প্রিমিয়াম ব্যাচে ভর্তি হয়েছো তারা স্লাইড তো নিতে পারছো না, তারা হচ্ছে নিবা, কি বলে
তোমাদের শীট আছে, শীট তৈরি করা হয়েছে, শীটগুলো নিয়ে নিবা, তাহলে তোমাদের পড়তে ইজি হবে। তো শীটগুলো নিয়ে তোমরা এই কমার্শিয়াল টার্মস গুলো একদম ঝাড়া মুখস্থ করে ফেলবা, জেটসন, জেটিজন, ডাম্পিং, হ্যাগলিং কি কি আছে সবগুলো ভালো করে মুখস্থ করে ফেলবা, যে কোনটা আসলে কোন সময় ইউজ করা হচ্ছে, ঠিক আছে? তাহলে আশা করি যে কোনো প্রবলেম হবে না। তো আজকের পড়া এখানে শেষ করছি। নেক্সট আসলে তোমাদের মার্কেটিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং এর প্রিপারেশন কিন্তু আজকেই শেষ হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমি আরো 2টা ক্লাস নিব, এটা হচ্ছে ফার্স্ট পেপারের উপর। তো আমি আগেই বলেছি যে ফার্স্ট পেপার থেকে এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি, আসার চান্সেস তো খুবই কম, নাই বললেই চলে। তারপর আমি ফার্স্ট পেপার থেকে 2টা অধ্যায় তোমাদের, 2টা কিছু কোয়েশ্চেন তোমাদের আমি বুঝাই দিব বা পড়াই দিব। তো সেক্ষেত্রে ক্লাসটা করতে পারো, আরো 2টা ক্লাস নিব। আর যারা মনে করবা যে না ফার্স্ট পেপার পড়বো না, আমি খুব পড়াটা কমিয়ে আনতে চাই, তারা, তাদের জন্য আসলে দরকার নাই। কিন্তু আমি বলবো যে ফার্স্ট পেপার থেকে প্রশ্ন যেহেতু আসে না, না পড়াই উচিত। তাও আমি রিস্কটা ওভারকাম করার জন্য তোমাদেরকে আমি হালকা কিছু টপিক যেগুলো থেকে আসতে, মানে যেগুলো থেকে মানে আসলে এগুলো থেকে আসবে, আদারওয়াইজ আসার কোনো চান্সেসই নাই। কারণ গত 2016 সাল থেকে মার্কেটিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাড হয়েছে। গত 16 সাল থেকে এখন পর্যন্ত কোনো রকমের ফার্স্ট পেপার থেকে কোনো প্রশ্ন আসেনি, ঠিক আছে? তারপরে যেটা কোচিং থেকে আমাকে বলা হয়েছে যে ঠিক আছে হালকা কিছু পড়িয়ে দিতে ফার্স্ট পেপার থেকে, তো সেই জন্য আমি 2টা লেকচার রেখেছি। তো ঠিক আছে, যারা ফার্স্ট পেপার পড়তে চাও তাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।